যে সমস্ত পরীক্ষার্থী এবছর থার্ড সেম পরীক্ষা দেবে সেপ্টেম্বর মাসে, তাদের জন্য আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে। তোমরা অবশ্যই চ্যানেলটির পাশে থাকো এবং আশা করি এই চ্যানেল থেকে তোমাদের জন্য আমি অনেক কিছু করতে পারবো। তো দেখো, আজ থেকে শুরু করছি টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামার মানে হলো তোমাদের টেক্সট থেকে যে তোমার সেন্টেন্সগুলো রয়েছে সেই সেন্টেন্সগুলো থেকে তুলে নিয়ে গ্রামার। ঠিক আছে, তো আজকে আমরা করব সিনথেসিস অফ সেন্টেন্সেস। সিনথেসিস মানে হলো জয়েনিং, অর্থাৎ দুটো বা তিনটে সেন্টেন্সকে একটা সেন্টেন্সে পরিণত করাই হলো জয়েনিং করা, আর এই জয়েনিং হলো সিনথেসিস। আমরা মাধ্যমিকে অনেকে জয়েনিং করেছি বা অনেকের সাধারণ ধারণাটুকু হয়তো নাই। অনেকে আছো যারা জয়েনিং খুব ভালো পারো বা ইংলিশ গ্রামার খুব ভালো পারো, কিন্তু অনেকে এমন আছো যারা গ্রামার সম্পর্কে একেবারেই কোনো ধারণা নেই। তো দুজনের জন্যই কিন্তু এই ক্লাসে তোমরা ডিটেলসে বুঝতে পারবে। যারা এতটুকু ধারণা নেই গ্রামার সম্পর্কে, তারাও কিন্তু কিছু ট্রিক্স ফলো করে সহজেই তোমরা গ্রামারের যে 5 নম্বর আছে সেই 5 নম্বর তোমরা পেতে পারো। তো দেখো, আমরা শুরু করছি সেন্টেন্সগুলো। এই ক্লাসটা অবশ্যই তোমরা পুরোটা দেখবে, দেখার পরে তোমরা কমেন্ট করবে যে বুঝতে পারছো কি পারছো না। দেখো, প্রথমে বলছে, দেখো এখানে কি বলেছে যে আই ওয়াজ অ্যাট কলেজ। আমি ছিলাম অ্যাট কলেজে। আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন উইথ মাই গ্র্যান্ডমাদার। ঠিক আছে, এই সেন্টেন্সটা বুঝতে পেরেছো। জয়েন উইথ অ্যাডভার্ব ক্লজ। এবার তোমাদের মধ্যে প্রশ্ন আসবে, অ্যাডভার্ব ক্লজ কি? দেখো, অ্যাডভার্ব ক্লজ হলো যে ক্লজটা অ্যাডভার্বের মতন কাজ করে, মানে পুরো সেন্টেন্সকে বিশেষিত করতে পারে অথবা ভার্বকে বিশেষিত করতে পারে, সে হচ্ছে অ্যাডভার্ব। এবার এই অ্যাডভার্ব ক্লজ দিয়ে আমাদের জয়েনিং করতে হবে। তার মানেই হলো, দেখো মনে রাখবে, নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। ঠিক আছে, নাউন ক্লজ বা নমিনাল ক্লজ অথবা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, অ্যাডভার্ব ক্লজও বলা হয় এটাকে, অ্যাডভার্বিয়াল ক্লজও বলা হয়। ঠিক আছে, তো এই 3 প্রকারের ক্লজ দিয়ে যদি আমাদের জয়েনিং করতে হয়, সেটা হয় কমপ্লেক্স সেন্টেন্স। আর এই কমপ্লেক্স সেন্টেন্সে কখনোই কি থাকবে না? কমপ্লেক্স সেন্টেন্সে অ্যান্ড, বাট, অর এই ধরনের ওয়ার্ড থাকবে না। কারণ এই ওয়ার্ডগুলো যে সেন্টেন্সকে জয়েন করে সেটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে ক্লজ দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েন করতে বললে সেটা হবে তোমার কমপ্লেক্স সেন্টেন্স, এবং সেই সেন্টেন্সে তোমার সবসময় একটা ক্লজ অন্য ক্লজের উপরে নির্ভরশীল থাকবে, দুটো স্বাধীন হবে না। যখন দুটো স্বাধীন হবে তখন সেটা অ্যান্ড, বাট কিংবা অর দিয়ে জয়েনিং হবে এবং সেটা হবে কম্পাউন্ড সেন্টেন্স, সেটা কোনো ক্লজ দিয়ে জয়েনিং হবে না। অর্থাৎ এখানে অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ বা তোমার নাউন ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ এগুলো দিয়ে কিন্তু জয়েনিং হবে না। বুঝতে পেরেছো? এবার দেখো প্রথম সেন্টেন্সটা। দেখো, গ্রামারটাকে বোঝার চেষ্টা করো। গ্রামার যদি বোঝার চেষ্টা করো একটু তোমরা ভালোভাবে, তাহলে কিন্তু সব টেক্সটের যে গ্রামার তোমাদের করে যেতে হবে তার কোনো মানে নেই। ভালো করে বোঝার চেষ্টা করলেই কিন্তু আমরা পারবো। আগে বোঝার চেষ্টা করতে হবে, তবেই কিন্তু আমাদের এই জিনিসগুলো সহজে আমরা রপ্ত করতে পারবো। আগে তোমাদের এই এমসিকিউ টাইপের কোশ্চেন দিয়ে আগে সলভ করাই, তারপর ডিটেলসে তোমাদের এক্সট্রা একটা ক্লাস প্রত্যেকটা টপিকের ওপরে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ বা জয়েনিং, সিনথেসিস এগুলোর ওপরে আমি ক্লাস নিয়ে আসবো, তখন সেগুলো ভালো করে রপ্ত করতে পারবে আরো। দেখো, তো প্রথমত এখানে অ্যান্ড দিয়ে হবে না, এটা হতে পারে অ্যাজ আই ওয়াজ অ্যাট কলেজ। যেহেতু আমি কলেজে ছিলাম, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন উইথ মাই গ্র্যান্ডফাদার। যেহেতু আমি কলেজে ছিলাম সেহেতু আমি কাটাতাম আমার গ্র্যান্ডফাদারের ইয়েতে, তোমার জায়গায়, তা তো নয়। তার কাছে ছুটি কাটাতাম তা তো নয়, এই ছিলাম বলে কাটাতাম তা কিন্তু নয়। তাহলে এইটা কিন্তু ঠিক, এটা ভুল নয়, এটা কিন্তু অ্যাডভার্ব ক্লজ। কিন্তু দেখো, এটা অ্যাডভার্ব ক্লজ, অর্থাৎ তোমার অ্যাডভার্ব ক্লজে জয়েনিং। I used to spend my summer vacation with my grandfather because I was at college. হ্যাঁ, এটাও হবে যে আমি আমার সামার ভ্যাকেশন কাটাতাম
উইথ মাই গ্র্যান্ডফাদার, আমার ঠাকুমার সঙ্গে, বিকজ কারণ আই ওয়াজ অ্যাট কলেজ। তাহলে কাটাবার কারণ হচ্ছে আমি কলেজে ছিলাম, এখানেও তাই আমার কাটাবার কারণ হচ্ছে আমি কলেজে ছিলাম। তাহলে দুটোই কিন্তু অ্যাডভার্ব ক্লজ। তাহলে এটাও হতে পারে, বি এরটাও হতে পারে। সি এরটা আই ওয়াজ অ্যাট কলেজ অ্যান্ড আই ইউজ টু, অ্যান্ড দিয়ে আছে, তাহলে অ্যান্ড দিয়ে আছে মানে নাউন ক্লজ হবে না, অ্যাডজেক্টিভ ক্লজ হবে না, অ্যাডভার্বিয়াল ক্লজ হবে না। তাহলে অ্যান্ড দিয়ে আছে মানে সেটা হবে না, ওটা হবে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা হবে না, কম্পাউন্ড সেন্টেন্সে হবে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হবে না, ঠিক আছে। এটা হবে সবসময় অ্যাডভার্ব ক্লজ বা নাউন ক্লজ বা তোমার অ্যাডজেক্টিভ ক্লজ, এগুলো দিয়ে জয়েন হলে সবসময় সেটা কি হবে, সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স হবে না, ঠিক আছে। তাহলে অ্যান্ড দিয়ে কখনোই আমরা অ্যাডভার্ব ক্লজ বলতে পারি না, তাহলে অ্যান্ড দিয়ে হবে না। এবার ডিএটা দেখো, হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, যখন আমি কলেজে ছিলাম, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন, আমি আমার গ্রীষ্মের ছুটি কাটাতাম উইথ মাই গ্র্যান্ডফাদার, আমার ঠাকুমার সঙ্গে। এটাও কিন্তু অ্যাডভার্ব ক্লজ, তিনটেই অ্যাডভার্ব ক্লজ। কিন্তু ভালো করে লক্ষ্য করো যে কোন সেন্টেন্সটা সেন্স তোমাকে সঠিক দিচ্ছে তোমার টেক্সট হিসাবে। টেক্সটে কি বলেছে যে আমি কলেজে ছিলাম যেহেতু সেহেতু আমি কাটাতাম, না টেক্সটে কি বলেছে যে আমি যখন কলেজে ছিলাম, হোয়েন মানে কি যখন, তাহলে আমি যখন কলেজে ছিলাম তখন আমি আমার ঠাকুমার সঙ্গে সামার ভ্যাকেশন কাটাতাম। তাহলে এটা সঠিক সেন্সে যাচ্ছে, তাই এইটা হবে সঠিক অ্যান্সার। তাহলে আমাদের অপশন, আমাদের কোশ্চেন নাম্বার এর অ্যান্সার হবে ডি, অর্থাৎ তোমার এইটা, ঠিক আছে। এইভাবে তোমাদের কিন্তু বুঝতে হবে, অনেক সময় তোমাদেরকে কনফিউজ করে দেওয়ার জন্য কোশ্চেন আসতে পারে। এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 2। দেখো কোশ্চেন নাম্বার 2 এ কি বলেছে, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন ইন দেহরা, মাই গ্র্যান্ডমাদার লিভ দেয়ার, জয়েন উইথ অ্যাডজেক্টিভ ক্লজ। আবার পেয়েছি অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ দিয়ে। দেখো রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েনিং হলে কি মনে রাখবে, যে যাকে বিশেষিত করবে অ্যাডজেক্টিভ, সেই নাউনের পাশেই কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজটাকে বসতে হবে। দেখো I used to spend my summer vacation in Dera, where, যেখানে my grandmother lived, এতদূর পর্যন্ত ঠিক ছিল, যেখানে আমার ঠাকুমা বাস করত। কিন্তু দেয়ার কেন দেবে, দেওয়ার দিয়েছে মানে কি, হোয়ার থাকলে আর দেওয়ার প্রয়োজন নেই, তাহলে এটা কিন্তু হবে না। এটা দেয়ার না থাকলে অবশ্যই এটা সঠিক অ্যান্সার হতো। নম্বর বি, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন ইন দেরা অ্যান্ড, আবার অ্যান্ড দিয়ে বলেছে, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ হবে না, এটা অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে না, এটা হবে না, তাহলে বি এরটা হবে না। তারপরে চলে এসো সি এরটা, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন ইন দেরা হোয়ার মাই গ্র্যান্ডফাদার লিভড। দেখো এইটা কিন্তু সঠিক আছে একদম, এখানে দেয়ার নেই, তাহলে সি এরটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেছে। 4 নম্বর দেখবো আমরা, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন ইন দেরা বিকজ মাই গ্র্যান্ডফাদার লিভ দেয়ার। ঠিক আছে, এটা হবে কারণ আমার ঠাকুমা সেখানে বাস করতো। এই যে বাস করতো কারণ আমি কাটাতাম, তার কারণ হচ্ছে বাস করতো, তাহলে কাটাতাম ভার্ব, তাহলে ভার্বকে বিশেষিত করছে মানে এটা অ্যাডভার্ব ক্লজ, এটা অ্যাডভার্ব ক্লজ। তাহলে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা, দেখো এইটা। অর্থাৎ দেখো ভালো করে লক্ষ্য করো, এই দেহরার সঙ্গে হোয়ারের সম্পর্ক আছে, মানে আমি আমার সামার ভ্যাকেশন কাটাতাম দেহরাতে, যেখানে আমার গ্র্যান্ডফাদার বাস করতো, তাহলে যেখানে বলছে, কিন্তু তার মানে কি দেরা সম্পর্কে এক্সট্রা কথা বলছে, হোয়ার মাই গ্র্যান্ডফাদার লিভ, সেই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। কিন্তু এই যে বিকজ দিয়ে বলছে, বিকজ মাই গ্র্যান্ডফাদার লিভ দেয়ার, এইটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা অ্যাডজেক্টিভ ক্লজ নয়। যদি এখানে অ্যাডভার্ব ক্লজ দিয়ে বলতো তাহলে অপশন ডি সঠিক হতো। বোঝা গেছে ব্যাপারটা? এইভাবে বোঝার চেষ্টা করো এবং পর বুঝে যাও, দেখো তোমাদের 5 নাম্বার ইজিলি চলে আসবে। তারপর চলে এসো 3 নম্বর কোশ্চেনে। দেখো 3 নম্বর কোশ্চেনে কি আছে, আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে, আমি মে মাসের একেবারে প্রথম দিকে আমি আমার প্লেন্স বা সমভূমি ত্যাগ করতাম। আই উড রিটার্ন লেট ইন জুলাই, আমি জুলাই ফেরত আসতাম। এবার দেখো এখানে বলেছে কোঅর্ডিনেটিং ক্লজ, আর এই কোঅর্ডিনেটিং কনজাংশন মানে হচ্ছে অ্যান্ড, বাট, অর, এগুলো থাকবে, না হলে কোঅর্ডিনেটিং হবে না। এবার দেখো তো কোথায় আছে, আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে সো আই উড রিটার্ন লেট ইন জুলাই। আমি যেহেতু, দেখো এটা কিন্তু কোঅর্ডিনেটিং, সো দিয়েও হয়, সো দিয়েও কিন্তু কোঅর্ডিনেটিং হয়। কিন্তু ভাবো যে আমি মে মাসের সকাল সকাল যেতাম, যে যাতে আই উড রিটার্ন লেট ইন জুলাই, যাতে আমি জুলাই দেরিতে ফিরে আসতে পারি, সেই কারণে না। তাহলে অ্যাকর্ডিং টু টেক্সট আমাদের কিন্তু এটা সঠিক নয়। নম্বর বি, আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই, এইখানে আমরা অ্যান্ড পেয়ে গেছি, অর্থাৎ এইটা কিন্তু কোঅর্ডিনেটিং ক্লজ হতে পারে বা হবেই। এবার আমরা 3 নম্বর এক্সাম্পলটা দেখবো, তাহলে বুঝতে পারবো।
অর্থাৎ অপশন নাম্বার সি। দেখো অপশন নাম্বার সিতে কি রয়েছে, অপশন নাম্বার সিতে রয়েছে দেখো আই উড লিভ দ্য প্লেস আর্লি ইন মে অর, অথবা আই উড, দেখো এটাও কোঅর্ডিনেটিং, আই উড লিভ দ্য প্লেস আর্লি ইন মে, আমি মে মাসের মানে আর্লিতে কি করতাম, লিভ করতাম প্লেস, অথবা আমি ফেরত আসতাম না, আমি যেতাম এবং ফেরত আসতাম অ্যাকর্ডিং টু সেন্স, আমাদের টেক্সচুয়াল গ্রামার অনুসারে। ঠিক আছে, তাহলে এটা ভুল। আই উড লিভ দ্য প্লেস আর্লি ইন মে ইয়েট আই উড, তবুও আই উড রিটার্ন লেট ইন জুলাই, না তবু এরকম কথা নাই। তাহলে এটাও কিন্তু ইয়েট দিয়ে যদি হয় সেটাও কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে দেখো কোঅর্ডিনেটিং কনজাংশন এখানে কি কি পেলাম, অ্যান্ড হতে পারে, বাট হতে পারে, অর হতে পারে, শো হতে পারে, ইয়েট হতে পারে, কিন্তু এখানে কোনটা সবচেয়ে বেশি মানানসই আমাদের টেক্সট অনুসারে সেটা হলো অ্যান্ড, তাই আমরা অ্যান্ড দিয়ে করলাম। ফলে এই জিনিসটা সিনথেসিস একটু কঠিন লাগবে তোমাদের, এটা মাথায় রাখবে যে সেন্স অনুযায়ী আমাদের কিন্তু এগুলো করতে হবে। তারপরে দেখো 4 নম্বর চলে এসো, আমাদের 4 নম্বর প্রশ্ন দেখো, দেউলি ওয়াজ এ স্মল স্টেশন, দেউলি একটা ছোট স্টেশন ছিল, ইট ওয়াজ অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেরা, এটা ছিল দেরা থেকে 30 মাইল, জয়েন ইন সিম্পল সেন্টেন্স, সিম্পল মানে একটাই সাবজেক্ট, সাবজেক্ট একটাই থাকবে, ভার্ব ফাইনাইট ভার্ব একটাই থাকবে। তাহলে দেখো সাবজেক্ট যেখানে কোথায় একটা আছে, দেউলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেরা, দেরা থেকে 30 মাইলস, হ্যাঁ এখানে কিন্তু একটাই তোমার সাবজেক্ট, তাহলে এটা হতে পারে। বিইং এ স্মল স্টেশন দেউলি, বিইং এ স্মল স্টেশন ছোট্ট স্টেশন হওয়ার জন্য দেউলি ওয়াজ অ্যাবাউট 30 মাইলস, মানে ছোট্ট স্টেশন ছিল বলে সেটা 30 মাইল দূরে না, এটাও কিন্তু সিম্পল সেন্টেন্স। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন টু অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেরা, টু অ্যাবাউট কেন, এটা হবে না, টু বসবে না। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন হুইচ ওয়াজ, এটা তো হয়ে গেল তোমার কমপ্লেক্স সেন্টেন্স, এটা কমপ্লেক্স হয়ে গেল হুইচ, কোনটা, যেটা বলতে কোনটা, স্টেশনটা, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কখনো সিম্পল সেন্টেন্স হবে না, কারণ এখানে হুইচটা সাবজেক্ট এবং এটা হচ্ছে ভার্ব, এখানে দেউলি সাবজেক্ট, এখানে ওয়াজটা ভার্ব, তাহলে দুটো ভার্ব, দুটো ভার্ব এবং দুটো তোমার ক্লজ চলে আসছে, তাহলে এটাও হবে না, তাহলে আমাদের অপশন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। তোমাদের গ্রামার গুলো কিন্তু একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে, 5 নম্বর কিছুতেই কিন্তু মিস করা যাবে না, 40-এর মধ্যে 5 মানে অনেকটাই নম্বর। ঠিক আছে, দেখো 5 নম্বর, দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি, ট্রেনটি দেউলিতে থামতো, আই ডোন্ট নো দ্য রিজন, আমি কারণ জানি না। এবার দেখো বলেছে নাউন ক্লজ, নাউন ক্লজ, নাউন ক্লজকে প্রশ্ন করবা কি দিয়ে প্রশ্ন করবে, ভার্বকে, তাহলেই পারবে। I don't know, আমি কি জানি না, the reason why the train stop at দেউলি, তাহলে আমি রিজন জানি না, তাহলে কোন রিজন, why the stop, তাহলে এটা হয়ে গেল তোমার অ্যাডজেক্টিভ ক্লজ, মানে রিজনটা আগে দেওয়া আছে, তারপরে why the train stop at দেউলি, এটা সম্বন্ধে বলা আছে এক্সট্রা যে কেন ট্রেনটা দেউলিতে থামতো। I don't know how the train stop at দেউলি, কিভাবে থামতো না, কিভাবে তো নাই, এখানে রিজন মানে কারণ, why দিয়েই হবে, তাহলে হাউ দিয়ে হবে না। নম্বর সি, আই ডোন্ট নো হোয়াই দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি, এইটা হবে সঠিক অ্যান্সার। কেন, দেখো আমি কি জানি না, আই ডোন্ট নো, আমি জানি না, এইটা এই ক্লজটা ডাইরেক্ট বসে আছে, দেখো আই ডোন্ট নো, আমি জানি না, হোয়াই দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি, কেন ট্রেনটি দেউলিতে থামতো, তাহলে এটা হয়ে গেল অবজেক্ট পুরোটাই, মানে এটা নাউন হয়ে গেল, তাহলে এটা নাউন ক্লজ। কিন্তু আগেরটাই লক্ষ্য করো তোমরা ভালো করে, দেখো এখানে আমি জানি না, কি জানি না, রিজন, এইটা অবজেক্ট আর এইটা অ্যাডজেক্টিভ, এইটা হলো অ্যাডজেক্টিভ অবজেক্টিভ, বোঝা গেল ব্যাপারটা। তাহলে এখানে রিজনটা আছে, এইটা অবজেক্ট, এইটা নাউন, এর পক্ষে যেটা বলা আছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে কি আছে, আই ডোন্ট নো, আই সাবজেক্ট, ডোন্ট নো ভার্ব, আর কি জানি না, হোয়াই দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি, অবজেক্ট ডাইরেক্ট বসে যাবে। নম্বর ডি দেখো, আই ডোন্ট নো হোয়েন, আমার আছে হোয়েন, হোয়েন দিয়ে তো হবেই না, তাহলে এটা তো অ্যাকর্ডিং টু টেক্সট হবেই না, আর তাছাড়া এটা কিন্তু নাউন ক্লজ, হোয়েন দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি, কখন দেউলিতে থামতো, এটা কিন্তু সঠিক নাউন ক্লজ, কিন্তু অ্যাকর্ডিং টু টেক্সট কি, এই যে আমাদের টেক্সটটা আছে, টেক্সট অনুসারে এটা হবে সঠিক অ্যান্সার, যে আই ডোন্ট নো, আমি জানি না, হোয়াই দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি, দেউলিতে কেন থামতো, সেই জন্য তো রিজন বলছে, কারণটা কি, যে কোন কারণটা আমি জানি না। ঠিক আছে, তাই হোয়াই দিয়ে আমাদের উত্তর করতে হবে। দেখো 6 নম্বর, দেখো 6 নম্বরে কি আছে, এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, সি ওয়াজ সেলিং বাস্কেট, সিম্পল সেন্টেন্সে জয়েন করো। তবে এরকম হতে পারে, এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, সি ওয়াজ বাদ দিয়ে দাও, সেলিং বাস্কেট, একদম ইজিলি হয়ে যাবে। এ গার্ল কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, হ্যাঁ হবে, সেলিং না, এখানে কোনো হেল্পিং, এখানে কোনো, দেখো
এখানে কোনো হেল্পিং ভার্ব না থাকার জন্য এটা হবে না, হেল্পিং ভার্ব না থাকলে আইএনজি ফর্ম দুটোতে বসবে না, ঠিক আছে, তাহলে এটা হবে না। এ গার্ল হু কেম, এটা তো এ গার্ল সাবজেক্ট, হু কেম, এটা হু কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ, মানে সিম্পল সেন্টেন্স হবেই না। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ থাকলে সেটা কমপ্লেক্স, তাহলে এটাও হবে না। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড, এটা কোঅর্ডিনেটিং হয়ে গেল, অর্থাৎ এটা কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কি, এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম কমা দিয়ে সেলিং বাস্কেট, বাস্কেট বিক্রি করতে আসছে, হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল আমাদের সিম্পল সেন্টেন্সে জয়। এবার দেখো চলে এসো 7 নম্বর। এগুলো দেখো বারবার প্র্যাকটিস করতে করতেই কিন্তু তোমরা পারবা, না হলে কিন্তু পারবা না, বারবার প্র্যাকটিস না করলে পারা সম্ভব নয়। দেখো 7 নম্বর, সি কেম টু মাই উইন্ডো, সি স্টপ, জয়েন উইথ অ্যাডভার্ব ক্লজ, আবার অ্যাডভার্ব ক্লজ দিয়ে দিয়েছে। ইফ সি কেম টু মাই উইন্ডো, যদি সে আমার উইন্ডোতে আসতো সে স্টপ হতো না। ওয়েন সি কেম টু মাই উইন্ডো সি স্টপ, হ্যাঁ হতে পারে, যখন সে আমার উইন্ডো এসেছিল সে থেমেছিল, এটা হতে পারে, ঠিক আছে, এটা হতে পারে। সি কেম টু মাই উইন্ডো, হু স্টপ, যে জানলা থেমেছিল, না এটা ভুল সেন্টেন্স, এটা হবে না। সি কেম টু মাই উইন্ডো অ্যান্ড স্টপ, এটা কোঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে এটা হবে না। তাহলে আমরা কি করছি, অ্যাডভার্ব ক্লজ দিয়ে করছি, তাহলে when she came to my window she stopped, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 8। দেখো কোশ্চেন নাম্বার 8 এ কি বলেছে, I was looking at her, she saw it, I was looking at her, আমি তার দিকে দেখছিলাম, she saw it, সে এটা দেখলো। জয়েন উইথ নাউন ক্লজ, একদম ডাইরেক্ট ভার্বের পরে ওটা বসে যাবে, ঠিক আছে, পুরো সেন্টেন্সটা ভার্বের পরে বসবে। I was looking at her which she saw, না এরকম হয় না, মানে যেটা সে দেখেছিল এটা তো হবেই না। she saw that I was looking at her, হ্যাঁ এটা হতে পারে, তাহলে সে কি দেখেছিল, যে I was looking at her, আমি তার দিকে তাকাচ্ছি, তাই এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, আর অবজেক্টে বসেছে মানেই নাউন ক্লজ, ঠিক আছে, বা সাবজেক্টে বসলে নাউন ক্লজ হবে। when she saw, যখন সে দেখলো, তখন I was looking at her, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, এটাও কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু এটা হচ্ছে নাউন ক্লজ। I was looking at her which she saw it, এটা তো হবে না, সেন্টেন্সটা ভুল, তাহলে আমাদের হবে অপশন বি সঠিক অ্যান্সার, অপশন বি, অপশন বি সঠিক অ্যান্সার। I saw, আমি দেখেছিলাম, V2 কি দেখেছিলাম প্রশ্ন করো, that I was looking at her, হ্যাঁ এটা হবে অ্যান্সার। তারপরে চলে এসো 9 নম্বর প্রশ্ন, কি আছে, she said something, it was lost in the clanging of the bell, join in compound sentence, দেখো কম্পাউন্ড মানে and but or, তুমি and but or আগে খুঁজো সেন্টেন্সের মধ্যে, এখানে but পেয়েছো, যে she said something but it was lost in the clanging of the bell, এটা হবে গ্যারান্টি। she said something which was lost in the clanging of the bell, এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা তোমার and but or নাই। she said something lost in the clanging of the bell, এটা তো হবেই না, কারণ সিম্পল সেন্টেন্স। she said something and it was lost in the clanging of the bell, দেখো she said something, সে কিছু বললো, and it was lost in the clanging of the bell, it was lost in the clanging of the bell, she said something but, দেখো এবার ভালো করে বোঝো, সে কিছু বললো এবং এটা হারিয়ে গেল না, সে কিছু বললো কিন্তু এটা হারিয়ে গেল, কিন্তু এটা হারিয়ে গেল, এটাও কম্পাউন্ড, এটাও কম্পাউন্ড, কিন্তু সেন্সটা বোঝো, যে সে কিছু বললো এবং সেটা হারিয়ে গেল বেলের ঘন্টার মধ্যে, এটা ভালো লাগছে, নাকি সে কিছু বললো কিন্তু এটা বেলের ঘন্টা ধরির মধ্যে হারিয়ে গেল, তাহলে এইটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, ঠিক আছে। তারপর চলে এসো কোশ্চেন নাম্বার 10। দেখো I reached Dera, আমি দেরা পৌঁছেছিলাম, the incident became blurred and distant, তখন ইনসিডেন্টটা ঘটনাটা হয়ে গেছিল আবছা এবং দূরত্বপূর্ণ, তাহলে অ্যাডভার্ব ক্লজ দিয়ে করতে হবে, মানে কম্পাউন্ড সেন্টেন্স হবে না, and but or দিয়ে তো হবেই না, ঠিক আছে, তাহলে and but or দিয়ে হবে না। I reached Dera, so the incident became blurred and distant, সেই জন্য হয়ে গেছিল, হতে পারে, কিন্তু এটা সো দিয়ে বলছে, তার মানে এটা কমপ্লেক্স নয়, কম্পাউন্ড, তার মানে এটা কখনোই অ্যাডভার্ব ক্লজ নয়, তাহলে এটা হবে না, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। সো দিয়ে কি বলেছিলাম, and but or so yet, এই কটা দিয়ে বলেছিল কম্পাউন্ড সেন্টেন্স, কিন্তু এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে বলছে, তার মানে হচ্ছে এটা কমপ্লেক্স সেন্টেন্স। রিচিং দেরা দ্য ইনসিডেন্ট বিকেম ব্লার্ড এন্ড ডিস্টেন্ট হয়েছে, কিন্তু এটা সিম্পল সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্স, একটাই তোমার ফাইনাইট ভার্ব, এইটা দ্য ইনসিডেন্ট, ঠিক আছে, বিকেম টু ফাইনাইট ভার্ব আর ইনসিডেন্ট সাবজেক্ট। 3 নম্বর দেখো, when I reached Dera, যখন আমি দেরা পৌঁছালাম, the incident became blurred and distant, তখন ওই ঘটনাটি হয়ে গেল ব্লার্ড,
এইটা কিন্তু মিলছে। কি কারণে হয়েছিল সেটা বলছে না। যখন দেরা পৌঁছে গেলাম তখন এই ঘটনাটি আমার কাছে ব্লার হয়ে গেল, ডিস্টেন্স হয়ে গেল। এটা হতে পারে। ডিএটা দেখো, ডিএটা দেখো, আই রিচ দেরা হোয়ার দ্য ইনসিডেন্ট বিকেম, সেইখানে ইনসিডেন্টটা হয়ে গেল ব্লার এবং ডিস্টেন্স। না, এরকম সেন্স হয় না। তাহলে আমাদের অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। এবার চলে এসো কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 দেখো কি আছে। কোশ্চেন নাম্বার 11, আই ওয়ান্টেড টু পুট হার অন দ্য ট্রেন, আমি চেয়েছিলাম তাকে ট্রেনের মধ্যে রাখবো। আই ফেলড দ্য ইম্পালস, সেই ইম্পালসটা ফেল করেছিলাম। দেখো ইনফিনিটিভ, এই ইনফিনিটিভ হলো ভার্বের আগে টু যোগ করা, V1 এর আগে, ঠিক আছে। তাহলে ফিলিং দ্য ইম্পালস আই ওয়ান্টেড টু পুট হার অন দ্য ট্রেন, ইম্পালস ফিল করে আমি চেয়েছিলাম টু পুট হার অন দ্য ট্রেন, আমি তাকে এর মধ্যে ট্রেনের মধ্যে চেয়েছিলাম নিয়ে যেতে। এটা হতে পারে। আই ওয়ান্টেড টু পুট হার অন দ্য ট্রেন টু ফিল দ্য ইম্পালস, সেই ইম্পালস ফিল করার জন্য তাকে আমি নিয়ে গেছিলাম। টু ওয়ান্ট টু পুট হার অন দ্য ট্রেন আই ফেল দ্য ইম্পালস, সেই জন্য ইম্পালস অনুভব করেছিলাম। আই ফেল দ্য ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন, এটা অ্যাপ্রোপ্রিয়েট, আমি অনুভব করেছিলাম সেই ইম্পালস কি করার জন্য, টু পুট হার, তাকে রাখতে অন দ্য ট্রেন। এটা হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। এটা মাথায় রাখবে তোমরা। সিনথেসিস মানে কিন্তু সেন্টেন্স শুধু জয়েনিং নয়, তার সঙ্গে তোমাদের যেটা টেক্সটে রয়েছে সেই টেক্সট অনুযায়ী তোমাদের কিন্তু অবশ্যই করতে হবে, ঠিক আছে। এবার চলে আসো 12 নম্বরে। দেখো 12 নম্বরে কি বলেছে, দ্য গার্ড ব্লিউ হুইসেল আই হার্ড হিম ফর ডুইং দ্যাট, এটা করার জন্য শুনেছিলাম। সিম্পল সেন্টেন্স। তাহলে একটাই ফাইনাইট ভার্ব হবে, দ্য গার্ড ব্লিউ হুইসেল, হিজ হুইসেল টু হ্যাস্ট হিম ফর ডুইং দ্যাট, তাড়াতাড়ি করার জন্য, না এটা নয়, তাড়াতাড়ি করার জন্য নয়, এরকম নয়। আই হেটেড দ্য গার্ড, হেটেড করাটা থাকছি না, তাহলে হেটেড দ্য গার্ড ফর ব্লোয়িং হিজ হুইসেল, হ্যাঁ এটা হতে পারে, ঠিক আছে। আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট, আবার দ্যাট দিয়ে আছে, দ্যাট ব্লিউ হিজ হুইসেল, কম্পাউন্ড সেন্টেন্স হবে না, কমপ্লেক্স সেন্টেন্স হবে না। আই হেটেড দ্য গার্ডস হুইসেল টু ব্লিউ, না এটাও ভুল। তাহলে এটা হবে সঠিক অ্যান্সার তোমার বি, আই হেটেড দ্য গার্ড ফর ব্লোয়িং হিজ হুইসেল, অর্থাৎ তার বাঁশি বাজানোর জন্য আমি তাকে ঘৃণা করতাম, ঠিক আছে। এবার চলে এসো 13 নম্বর। 13 নম্বরে কি আছে দেখো, 13 নম্বর, দ্য গার্ল ইউজ টু সেল বাস্কেটস হেয়ার, ডু ইউ নো দ্য গার্ল, তুমি সেই মেয়েটিকে জানো। এটা রিলেটিভ ক্লজ দিয়ে বলছে, মানে যার সম্বন্ধে বলবে তার পরে ক্লজ হবে। ডু ইউ নো হু ইউজ টু সেল বাস্কেটস হেয়ার, না এটা নাউন ক্লজ হয়ে গেল, আর ঠিক আছে এটা নাউন ক্লজ, আর গার্লের কথা নাই এখানে। ডু ইউ নো হোয়েন দ্য গার্ল, না না এটা হবে না, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে গেল, ঠিক আছে। না সরি, এটাও নাউন ক্লজ। ডু ইউ নো হাউ, এটাও নাউন ক্লজ। ডু ইউ নো দ্য গার্ল, এবার দেখো গার্ল মানে এটা নাউন, এবার দেখো এই নাউনটাকে বিস্তৃত করছে, হু ইউজ টু সেল বাস্কেটস হেয়ার, যে এখানে বিক্রি করতো, কোন গার্লটা, যে এখানে বিক্রি করতো, তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা একটা কি বলি, রিলেটিভ ক্লজ। কেন বলি, এই যে গার্লের সঙ্গে দেখো, এই যে গার্লের সঙ্গে তোমার হুয়ের সম্পর্ক, এই গার্লের সঙ্গে তোমার দেখো এই গার্লের সঙ্গে তোমার হুয়ের সম্পর্ক, মেয়েটিকে যে বিক্রি করতো এখানে বাস্কেট, ঠিক আছে। এইভাবে তোমাদের বুঝতে হবে, হ্যাঁ। এবার 14 নম্বরে চলে এসো। লাস্টে আমি তোমাদের কিছু ট্রিক্স বলবো, সেটা তোমরা মাথায় রাখবে একেবারে লাস্টে, এই এটা কমপ্লিট করার পর, ঠিক আছে। গেট অন দ্য ট্রেন, ট্রেনে ওঠো। ইউ মে নট ওয়ান্ট টু লেফট বিহাইন্ড, যদি তুমি পিছনে পড়তে না চাও, তাই না। ইফ ইউ নট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, গেট অন দ্য ট্রেন, ধরো ডি এটা সঠিক অ্যান্সার। ইফ ইউ ওয়ান্ট টু লেফট, সরি, যদি তুমি পেছনে পড়তে চাও তাহলে তুমি ট্রেনে ওঠো না। গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, যদি তুমি পিছনে পড়তে না চাও তাহলে ট্রেনে ওঠো। গেট অন দ্য ট্রেন টু বি লেফট বিহাইন্ড, পিছনে পড়ার জন্য ট্রেনে ওঠো না। অ্যাজ ইউ গেট অন দ্য ট্রেন, যদি তুমি ট্রেনে ওঠো, যে উঠেছিলে, ইউ মে নট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, এটা নয়, সেন্টেন্স ভুল। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে সি, ঠিক আছে, বুঝতে পারলে। এবার আমরা চলে আসবো 15 নম্বরে। এটা শেষ করার পর তোমাদের ছোট্ট করে একটা মানে টিপস দেবো, যেটা মনে রাখবে। তারপরে আমি প্রত্যেকটা টপিকের উপরে, গ্রামারের টপিকের উপরে পার্সোনাল ভিডিও, অর্থাৎ প্রত্যেকটা টপিকের উপরে আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো, যেগুলো তোমরা শিখতে পারবো। 15 নম্বর দেখো, আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, হি ওয়াজ এ স্মল সিভিল আপ ম্যান। নাউন ইন অ্যাপোজিশন মানে হচ্ছে কমা দিয়ে যে নাউনটা, যে ব্যক্তি সেখানে বসবে, যে ব্যক্তিটা, সেই ধরো কোনো একজন ব্যক্তি, যে সে ওইটা, এরকম একটা ব্যাপার দেখো বোঝাচ্ছি আমি। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল হু ওয়াজ, এটা হবে না। হু ওয়াজ এ স্মল ম্যান সিভিল আপ ম্যান, হু ওয়াজ এ স্মল সিভিল আপ ম্যান হবে না। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, অ্যান্ড দিয়ে আছে, হবে না। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল হু ওয়াজ, এটা হবে না। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল এস, দেখো এবার দেখো, আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, সেটাই হচ্ছে এ স্মল সিভিল ম্যান,
তাহলে এখানে দেখো যেই হচ্ছে ওনার অফ দ্য টি স্টল সেই হচ্ছে এ স্মল সিভিলড আপম্যান। বোঝা গেল? নাউন ইয়া পজিশন মানে হচ্ছে পাশাপাশি মধ্যে। যেমন ধরে বললাম রবীন্দ্রনাথ এ গ্রেট পোয়েট রোড গীতাঞ্জলি, রবীন্দ্রনাথ এ গ্রেট পোয়েট রোড গীতাঞ্জলি। সচিন টেন্ডুলকার এ গ্রেট ব্যাটসম্যান রিটায়ার্ড ফ্রম অল সর্ট অফ কাইন্ড অফ টেস্ট ক্রিকেট বা অল কাইন্ড অফ ক্রিকেট, সমস্ত ক্রিকেট থেকে সে রেস্ট নিয়েছে। তাহলে সচিন টেন্ডুলকার এ গ্রেট ক্রিকেটার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এ গ্রেট সোশ্যাল ওয়ার্কার। তাহলে এইভাবে আমরা পাশাপাশি আছি। তাহলে যেই হচ্ছে টি স্টলের ওনার সেই হচ্ছে স্মল সিভিল ম্যান। বোঝা গেল? এবার আমরা চলে আসবো লাস্ট 16 নাম্বার। এটাই আমাদের আজকের তোমাদের ডাব এন্ড রাতের কোশ্চেন ব্যাচের লাস্ট কোশ্চেন। দেখো, জয়েন দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে? দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি অ্যান্ড দিয়ে আছে, তাহলে কমপ্লেক্স নয়। আই স এ গার্ল সেলিং বাস্কেট হোয়েন দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি হবে এটা। আমি একটা মেয়েকে দেখেছিলাম যখন সে দেউলিতে। দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং মানে সেটা অ্যাডজেক্টিভ ক্লজও হতে পারে, নাউন ক্লজও হতে পারে, আবার অ্যাডভার্ব ক্লজও হতে পারে। তাহলে এইটা তোমার আছে, দেখো অ্যাডভার্ব ক্লজ হয়েছে। হোয়েন দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি আই স এ গার্ল সেলিং বাস্কেট, হ্যাঁ এটাও হবে। আই স এ গার্ল হু ওয়াজ সেলিং বাস্কেট, না এটাও হবে। অ্যান্ড আছে আবার, তাহলে অ্যান্ড দিয়ে হবে না। এই দুটোই কিন্তু হবে, বি এবং সি দুটোই কিন্তু আমার মনে হচ্ছে সঠিক অ্যান্সার। কোনো কারণে হোক ভুল ভাবে দুটো অপশন দেওয়া হয়েছে। এইটা দেখো আগে আছে, ওটা পরে আছে, অর্থাৎ দুটোই কিন্তু তোমার কমপ্লেক্স সেন্টেন্স, কারণ দুটোই অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে সবই হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা দেখো, এবার তোমাদের আমি বোঝাবো যে কমপ্লেক্স, কম্পাউন্ড এবং সিম্পল এই সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য আছে। দেখো ভালো করে বোঝো, এই 3 প্রকারের সেন্টেন্স সম্বন্ধে একটা ধারণা করো। ফার্স্ট, যদি কমপ্লেক্স সেন্টেন্স হয়, প্রথম মনে রাখো কমপ্লেক্স যদি সেন্টেন্স হয় তাহলে সেখানে কখনোই কি কি থাকবে না। দেখো, অ্যান্ড, বাট, অর, সো, ইয়েট এইগুলো কিন্তু মোটেও সেখানে থাকবে না, মাথায় রাখবে এগুলো থাকবে না। সেগুলো হোয়েন, হট, হাউ, দ্যাট এগুলো দিয়ে জয়েনিং। ঠিক আছে? এবার কম্পাউন্ড যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো, এইগুলো যে অ্যান্ড, বাট, অর, সো, ইয়েট এগুলো অবশ্যই থাকবে। বোঝা গেল? এগুলোর মধ্যে একটা অবশ্যই থাকবে। এবার তোমাদের বুঝে নিতে হবে যে 3টে অপশন থাকতে পারে, অ্যান্ড, বাট, অর, কোনটা সঠিক হবে সেন্স অনুযায়ী তোমাকে বুঝতে হবে, অ্যাকর্ডিং টু টেক্সটে তুমি কি পড়েছো সেই অনুসারে। আর সিম্পল সেন্টেন্সে সবসময় মনে রাখবে এগুলো তো কিছু থাকবেই না, প্লাস সাবজেক্ট থাকবে একটাই, এবং যে ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া, ফাইনাইট ভার্ব, ঠিক আছে, ফাইনাইট ভার্ব থাকবে একটাই, শুধুমাত্র একটাই থাকবে। ঠিক আছে? এইটা হচ্ছে মেন আমাদের বিষয়বস্তু। এবার মাথায় রাখবে যে যখনই তোমরা এই জিনিসগুলো করবে, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের ব্যাপারটা বুঝবে, তখন এই 3টে জিনিসকে অ্যাট ফার্স্ট মাথায় রাখবে যে কমপ্লেক্স কোনগুলো, কম্পাউন্ড কোনগুলো, সিম্পল। এবার মনে রাখিও কমপ্লেক্স সেন্টেন্স কোনগুলো হয়, যেগুলো নাউন ক্লজ বা নমিনাল ক্লজ দিয়ে জয়েনিং হয়, নমিনাল ক্লজ। আর কি হয়? আর হয় অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ হয়। আর কি হয়? তোমার অ্যাডভার্ব ক্লজ বা যাকে আমরা আবার বলতে পারি অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এই 3 প্রকারের সেন্টেন্স দিয়ে জয়েনিং হলে সেটা কমপ্লেক্স। তাহলে 3 প্রকারের সেন্টেন্স দিয়ে জয়েনিং করতে বললে সেখানে এগুলো থাকবে না, অ্যান্ড, বাট, অর, সো, ইয়েট থাকবে না। একইভাবে কোঅর্ডিনেটিং কনজাংশন, এগুলো এই যে অ্যান্ড, বাট, অর, ইয়েট এগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন এইগুলো দিয়ে জয়েনিং হলে সেটা হবে কোন সেন্টেন্স?
কম্পাউন্ড সেন্টেন্স, বা বলতে পারে কম্পাউন্ড সেন্টেন্স জয়েনিং করো, অথবা বলতে পারে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে জয়েনিং করো। আর সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব একটাই থাকবে, মাথায় রাখবে সাবজেক্ট একটাই থাকবে এবং ফাইনাইট ভার্ব একটাই থাকবে। সাবজেক্টকে খুঁজবে যে একটা আছে শুধুমাত্র, আর ভার্বকে খুঁজবে যে মেন ভার্ব একটা আছে। এটা যে মেন বিষয়বস্তু। এরপরে আমি যখন ক্লাস নিয়ে আসবো তোমাদের ক্লজের উপরে, তখন তোমাদের ভালো করে বোঝাবো যে কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স। চ্যানেলটির সঙ্গে থাকো, ভালো করে পড়াশোনা করো, কারণ সামনে তোমাদের পরীক্ষা, এমসিকিউ এক্সাম। তো গ্রামারটা তোমরা কি করবে, খুব বেশি খাটার দরকার নাই, ভিডিওগুলো ভালো করে ওয়াচ করবে। আমি পরপর ভিডিও তোমাদের দিতে থাকবো, প্লেলিস্ট অনুযায়ী তোমাদের সাজানো থাকবে। প্রত্যেকটা প্লেলিস্ট অনুযায়ী, অর্থাৎ এক একটা প্লেলিস্টে এক একটা জিনিস শেখানো হবে। যেমন ধরো কমপ্লেক্স সেন্টেন্স, ধরো তোমাদের ক্লজ বা এই যে সিনথেসিস এক জায়গায় শেখাবো, স্পিটিং এক জায়গায় শেখাতে হবে, ভয়েস চেঞ্জ এক জায়গায় শেখাবো, ন্যারেশন চেঞ্জ এক জায়গায় শেখাবো, ভয়েস। তো এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে একটা একটা করে প্লেলিস্ট অনুযায়ী আমরা সাজাবো। তো চ্যানেলটির সঙ্গে থাকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। ধন্যবাদ।